तेरी सांसों को फंसा तेरा भी इकरार तेरी याद हम सफर सुबह शाम সঙ্গীত আছে বলে আমরা আছি, দিস ইজ ফর আস। বাট নর্মাল যারা শুধু শোনে তাদের জন্য মিউজিক ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড একটা থেরাপি হয় মিউজিক অ্যাকচুয়ালি। तेरी याद हम सफर सुबह शाम সুরের মূর্ছনায় আজকে নিজামের শহরে এই সুরের মূর্ছনাকে ভরিয়ে দিতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমি আরমান খানকে জানাই অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গীত জীবনে বাবার কাছ থেকে পাওয়া প্রথম শিক্ষা কি ছিল? প্রথম শিক্ষা এটাই ছিল যে একটা ভালো মানুষ হয়ে দাঁড়ানো। কেন কি বাবা সবসময় এটাই বলে যে যতক্ষণ তুমি একটা ভালো মানুষ হতে পারছো না ততদিন তুমি গান বাজনাটা ঠিক ওইভাবে করতে পারবে না। একটা মিউজিশিয়ান হওয়ার জন্য একটা ভালো মানুষ হওয়া সব থেকে আগে খুব দরকার। ঐতিহ্যবাহী রাগ সঙ্গীত বনাম নতুন প্রজন্মের ফিউশন, আপনি এই ভারসাম্যটা কিভাবে দেখেন? দুটোই নিজের একটা আলাদা জায়গা আছে। ক্লাসিক্যাল মিউজিক একটা প্রচণ্ড একটা প্রাচীন একটা আর্ট, একটা প্রচণ্ড পুরনো একটা ভার্সন গান বাজনার। বাট যদি দেখা যায় আজকালকার সময় কিছু কিছু সত্যি ভালো ভালো গান হয়, তো দুটোকে আমি আলাদা আলাদাভাবে দেখছি। মানে দুটোর আলাদা একটা ফিলিং আছে। মানে ক্লাসিক্যালের নিজস্ব একটা ফিল আছে, কমার্শিয়াল মিউজিকের নিজস্ব একটা মজা আছে। বাট আমাকে যদি জিজ্ঞেস করে আমি ক্লাসিক্যালে বেশি খুশি থাকি। বাবার কাছ থেকে নিশ্চয়ই প্রথম গুরু বাবাই ছিলেন, তো তখনকার যে রেয়াজের সময় বা যে কোনো কিছু কি স্মৃতি মনে পড়ে? এরম তো মানে অনেক মোমেন্টস হয় যে মানে ছোটোবেলার যে ঝাড় খাওয়া হতো বাবার থেকে যদি রেয়াজ না করতাম, বা রেয়াজ করার সময় যদি কিছু ভুল হতো তো ওই একটাই সেম জিনিস 50 বার 100 বার ওটাই করতে থাকো। বাট হ্যাঁ, ওই বকাগুলো অনেক হেল্প করে, ওই বকাগুলো মিস করি। মানে এখন তাও অতটা আগের মতন ঝাড় খাই না, এখন একটু ওটা বেটার হয়েছে। বাট স্টিল হ্যাঁ, ছোটোবেলায় বকা অনেক খেয়েছি। শাস্ত্রীয় সঙ্গীতের ভিতটা বজায় রেখে কখনো কি মনে হয়েছে নিজের সত্তাটাকে আলাদাভাবে নতুন করে কিছু করা বা নতুন কিছু, সেটা অবশ্যই তোমার ক্লাসিক্যালকে বজায় রেখে কিছু কি এরকম কোনো জিনিস কি কোনো মনে হওয়া? আমি মানে এখনও যদিও আমি লাইট গানও যদি গাইছি, বাট আমার প্রায়োরিটি সবসময় ক্লাসিক্যালই থাকছে। তো আমি যদি কোথাও আমাকে লোকেরা বলে যে ব্যান্ডের সাথে পারফরমেন্স চাই, যেমন হায়দ্রাবাদে হচ্ছে, তো প্রথম আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা ওটা হচ্ছে আমার স্লট, ওটা যেটা আমি শোনাবো ওটা শুনতে হবে লোকদের। বাট দেন অ্যাগেন সেকেন্ড হাফ যেটা লোকেরা চাই সেটাই শোনাবো। তো এটাই আমার হয় যে যখনই শো করব প্রথম প্রায়োরিটি উইল বি ক্লাসিক্যাল মিউজিক। শাস্ত্রীয় সঙ্গীতের ভিত বজায় রেখে নিজের আলাদা সাউন্ড গড়ার কি কোনো পরিকল্পনা আছে? তো আমি প্ল্যান করছি যে অ্যাপার্ট ফ্রম ক্লাসিক্যাল মিউজিক প্লেব্যাকে একটু একটু করছি। সো আমি চাই যে এবার একটা নিজের কিছু অরিজিনাল অ্যালবাম লঞ্চ করা হোক। দীর্ঘ রেয়াজের ক্ষেত্রে কোন বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করো? সেটা হচ্ছে শৃঙ্খলা, ধৈর্য, নাকি একটা গাইডেন্স? অ্যাকচুয়ালি তিনটেই ইম্পর্টেন্ট টু বি অনেস্ট। মানে আমি মানে শুধু গাইডেন্স ইজ অলসো নট ইম্পর্টেন্ট, বাট ধৈর্যটা ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে খুব দরকার, মানে পেশেন্স ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাবার কাছ থেকে পাওয়া যে মানে যে রেয়াজের সময় বা যে কোনো অনুষ্ঠানের সময় কোনো স্মৃতি যদি একটু কি মনে পড়া যায় যে সেই স্মৃতিগুলো এখন মনে পড়ছে? স্মৃতি ঠিক বলবো না, মানে এটাই যে বাবার মানে একটা টাইম অবধি খুব ঝাড় খেয়েছি আমি। তো মানে একটু বড় হওয়ার পরে ওটা একটু কমেছে, বাট কাইন্ড অফ ওটা লাগে যায় একটু ঝাড়টা দরকার আছে জীবনে এখনো।
তারপরে হচ্ছে যে সাইয়ার মিনা গানের জন্য যে সেরা প্লেব্যাক গায়ক হিসেবে যেটা স্বীকৃতি পেয়েছিলে, তার কি কিছু স্মৃতি, মানে সেটা কতটা সাফল্য পেয়েছিল, কতটা তোমার সেই জিনিসটা কতটা আজকে সেই স্মৃতি রোমন্থন করা যায় আর কি? ওটা একটা আমার জন্য মানে অ্যাচিভমেন্ট ছিল সত্যি, যে একটা গানের জন্য অ্যাওয়ার্ড পাওয়া। ওটা খুব মানে ওই মোমেন্টে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে মানে ফাইনালি কিছু একটা অ্যাচিভ করতে পেরেছি আই গেস। তারপরে হচ্ছে যে সঙ্গীতের বাইরে ব্যক্তিগত সময়টা কিভাবে কাটানো হয়? মানে সবসময় তো রেয়াজ আর সঙ্গীতের মধ্যে মানুষ থাকতে পারে না। তোমার ক্ষেত্রেও হয়তো তাই হবে। তো সেখানে সঙ্গীতের বাইরে সময়টা ব্যক্তিগত সময় হোক বা ঘুরতে যাওয়া হোক, বই পড়া হোক, কিভাবে সময় কাটানো হয়? আমি সিম্পলি গাড়ি নিয়ে আমি বেরিয়ে যাই। আমার গাড়ির খুবই শখ। আমি গাড়ি নিজে সাজাতে, নিজেই নিজের গাড়ি ধুই এভরিডে। আর ড্রাইভ করতে খুব ভালো লাগে। আ মঞ্চে বা রেয়াজের সময় আপনার বাবার কখনো উপস্থিতি অনুভব করেন? কি মনে পড়ে যে বাবা সঙ্গেই আছেন? যেটা আমি আগেও শুনেছি তোমার কাছ থেকে। এইটা তো সবসময় আছে যে আমি জানি যে সবসময় আমার সাথেই আছে। এটা আমার মানে মন থেকে আমার এটা এটা বলে না, একটা ভিতর থেকে ইউ গেট আ পাওয়ার, ভিতর থেকে ইউ আর ফিলিং ইট কি হ্যাঁ হি ইজ দেয়ার। উস্তাদ রশিদ খানজির পুত্র হিসাবে শাস্ত্রীয় সঙ্গীতে আসা বা পা দেওয়া, এটা কি আপনার জন্য সহজ ছিল নাকি কোনো বড় একটা দায়বদ্ধতা বলে মনে হয়েছে? এইটা সহজ তো একদমই ছিল না। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। মানে লোকের লাগে যে হ্যাঁ রাশিদ খানের ছেলে বলে ইন্ডাস্ট্রিতে, ক্লাসিক্যাল ইন্ডাস্ট্রিতে ইজিলি ঢুকে যাবে বা যেখানে চাইবে ওখানে গাইতে পারবে। বাট অফকোর্স ইটস নট দ্য সিনারিও। ওটা একদম হয় না। লোকেরা লেজিট জাজ করবে তোমাকে। আর আমার প্রতি তো ওটা অনেকটাই বেশি, মানে এক্সপেকটেশনস অনেক হাই থাকে যে শুরু হওয়ার মানে যে রাশিদ খানের ছেলে যদি গাইছে মানে ইট হ্যাজ টু বি গুড। তো ওটা একটা প্রেশার থাকে সবসময়। সঙ্গীত শিল্পী না হলে কি, মানে প্রফেশনটাকে অন্যভাবে কিভাবে বেছে নেওয়া হতো? এইটা একটা মানে সত্যি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা আমাকে কখনো কেউ করেনি। আমি করে এইটা ফেললাম আর হ্যাঁ, কি। মানে অ্যাপার্ট ফ্রম আ মিউজিশিয়ান মানে আমি এই মুহূর্তে আমার আর অন্য কোনো নেই। কারণ ছোটবেলার থেকে আই ওয়াজ ইনটু মিউজিক টোটালি। মানে কখনো ওটা ছাড়া আর অন্য কিছু ভাবিনি। মানে আমি নিজেও জানি না আমি কি হতাম। যেটা বললাম কি ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ঘুরতে যাওয়া যেটা বললে, তো ওই ব্যক্তিগত জীবনের বাইরে আরেকটা ব্যক্তিগত জীবন। সেটা মানে কি আছে কেউ? না, আমি খুবই ভালো করে জীবনটা কাটাচ্ছি একা। আমি মানে ওই মেন্টাল পিস নিয়ে সকালে উঠি, ওই মেন্টাল পিস নিয়েই রাত্রে ঘুমাতে যাই। ওই আমার দ্বারা হয় না সকালে উঠে গুড মর্নিং, খাওয়া-দাওয়া এসব আমার দ্বারা হয় না। তো সিঙ্গল খুশি। গ মানে এই মেন্টাল পিসটার জন্য গুড মর্নিং কি লাগেই কোনো একটা কেউ জীবনে থাকলে? আমি জানতে চাইছি মানে আরকি। আমার জানি না মানে আমার রিলেশনশিপের ইয়েতে আমার যদি হিস্ট্রি দেখা যায় খুবই বাজে। মানে আমি মানে আমার দ্বারা মানে ওই হয় না ঠিক ওই ব্যাপারটা। তো আমার ম্যাক্স টিকেছে হয়তো রিলেশনশিপ 2 সপ্তাহ 1 মাস ম্যাক্স, তার বেশি না। মানুষ সঙ্গীতকে কতটা জীবনশৈলীর অঙ্গ করে নেয়? মানে হচ্ছে দেখো, যখন আমাদের মন খারাপ থাকে বা অন্য কোনো সময় যখন আমরা ভালো লাগছে না বা মেন্টাল একটু পিস দরকার, সেখানে আমরা গান শুনতে পছন্দ হুম। করি। তো তোমার কি মনে হয় যে এই জীবনশৈলী আমাদের জীবনে চলার পথে লাইফস্টাইলের অঙ্গ হিসেবে সঙ্গীত কতটা গুরুত্বপূর্ণ? দেখো মিউজিক ইজ আ লাইফস্টাইল অ্যাকচুয়ালি। মানে আমরা যতজন মিউজিশিয়ানস আছি আজকে আমাদের এই যে সাইকেলটা আছে ইট ইজ বিকজ অফ মিউজিক। আমাদের বডি ক্লকটা ওই ওই হিসেবে বডি ক্লকটা সেট হয়ে গেছে যে মানে সঙ্গীত আছে বলে আমরা আছি। দিস ইজ ফর আস। বাট নর্মাল যারা শুধু শোনে তাদের জন্য মিউজিক ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড একটা থেরাপি হয় মিউজিক অ্যাকচুয়ালি। সো এমন কোনো মানুষ নেই যে গান বাজনা শোনে না। সবাই নিজের মতন করে গান বাজনা শোনে অ্যান্ড সবাই ওটার সাথে রিলেট করতে পারে। সো মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইচ অ্যান্ড এভরিওয়ানস লাইফ।
যেটা আমি বললাম কি মানসিকভাবে অনেক শক্ত করতে মেন্টাল হেলথকে অনেকটা মিউজিক থেরাপি আমি অনেক সময় দেখেছি কি মিউজিক থেরাপি অনেক সময় কাজ করে অনেকজন মিউজিক থেরাপি করে তার মেন্টাল হেলথকে আরো ইয়েতে মানে আরো বেনিফিশিয়াল হয় Correct. মিউজিক থেরাপি করে তো এই বিষয়ে তুমি কি বলবে এটা অ্যাকচুয়ালি সি দিস ইজ দ্য সেফেস্ট থেরাপি। মানে তুমি যতই থেরাপি নাও, আয়ুর্বেদা বগেরা 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 হোয়াট এভার, হাজার রকমের থেরাপি আছে, বাট মিউজিক থেরাপি ইজ সামথিং উইচ গিভস ইউ পিস, যেটা তোমাকে ভিতর থেকে একটা ডিটক্স করে দেয়। তাহলে যারা মিউজিককে পছন্দ করে যারা গানকে পছন্দ করে সেরকম দর্শকের জন্য কি তুমি কিছু বলতে চাও যারা গান পছন্দ করে আমি এটাই বলবো, খুব ভেবেচিন্তে নিজের ফেভারিট আর্টিস্ট শুনবে, কেন কি অনেকে আমি শুনেছি লিপসিং করছে নাকি আজকাল স্টেজে গিয়ে, তো ওটার থেকে একটু দূর থাকুন, নিজের টাকা বাঁচান। যদি লিপসিং কি শোনার থাকে তাহলে বাড়িতে বসে শুনে নিন, বাট এটাই বলবো, লাইক এখনকার যা জেনারেশন আছে সবাই প্লিজ চুজ ইউর আর্টিস্ট ওয়েল, মানে ভেবে চিন্তে চুজ করো কাকে তুমি শুনতে চাও। বাড়িতে লাইফস্টাইল কিভাবে মেনটেন করা হয় মানে যেটা আমি অনুষ্ঠান মঞ্চ বাদ দিয়ে সিনেমার জগৎ বাদ হুম, দিয়ে বা যে কোনো সবকিছু বাদ দিয়ে সেই রকম কিভাবে মেনটেন করা নিজের আলাদা করে একান্ত সময়টা আমি গান অনেক শুনি, আমি অনেক আলাদা আলাদা জনারের গান শুনি, আর গিটার বাজাতে ভালো লাগে আমার। গিটারটা খুব মানে শখিয়া বাজাই, আমি কখনো শিখিনি বা কিছু, ওটা আমার ইচ্ছে মানে ভালো লাগে বলে বাজাতে থাকি। তো অনেক ইনস্ট্রুমেন্টস আছে বাড়িতে যেগুলো এমনি আছে মানে ভাল লাগে বাজাতে, তো কিনে নিই। খাওয়া দাওয়া পছন্দের খাওয়া দাওয়া বা কিভাবে মানে বাইরে খেতে বেশি ভালো লাগে না বাড়ির খাওয়া মানে বাইরের অফকোর্স ইটস মোর টেস্টিয়ার, বাট যখন ওই লম্বা লম্বা ট্যুরস হয় না, যখন তুমি বাড়ি থেকে দূর থাকো তখন ওই ক্রেভিংটা ভিতর থেকে আসে না, বাড়ির খাবারই ভালো, বাইরের আর ভাল লাগছে না। অনেক ধন্যবাদ থ্যাংক ইউ।